নির্বাচিত হয়ে যান, তিনি কিভাবে শুধুমাত্র এই 289টিকে পয়েন্ট হিসেবে দাঁড় করিয়ে সমগ্র নির্বাচন ব্যবস্থাটিকে ভুলণ্ঠিত করতে চান। মাননীয় স্পিকার, তিনি বেশ কয়েকবার কয়েকজন ব্যক্তির উদাহরণ টেনে এনেছেন, কিন্তু মাননীয় স্পিকার কয়েকজন ব্যক্তির কথাবার্তা কি করে একটি নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে গুলিবিদ্ধ হিসেবে প্রমাণিত করে তা আসলে আজকে সংসদে বোধগম্য নয়। মাননীয় স্পিকার, তিনি আরেকটি যেটি কথা বলেছেন যে বেশ কয়েকটি পত্রিকার কথা বলেছেন এবং এই পত্রিকাগুলোর বিভিন্ন ধরনের পরিসংখ্যান দেখিয়ে গেছেন, কিন্তু মাননীয় স্পিকার এইগুলোতে যেগুলো বলা হয়েছে যে তদন্তাধীন রয়েছেন, কিন্তু মাননীয় স্পিকার এই তদন্তের পরের অবস্থাটি কি সেটি কিন্তু তিনি আজকে ব্যাখ্যা করে যেতে পারেননি। মাননীয় স্পিকার, একটা প্রশ্ন নেই। জি, আপনি বলছেন আমরা কয়েকজন বিশিষ্ট ব্যক্তির নাম বলেছি, আপনি তাদের গ্রাহ্য করছেন না। আমি ইউরোপীয় ইউনিয়নের কথা বলেছি, আপনি সেটাকে বলছেন বিচ্ছিন্ন ঘটনা বা বিচ্ছিন্ন ব্যক্তির কথা। আপনি কার বক্তব্য বিশ্বাস করতে চান আমাদের বুঝিয়ে দিয়ে যাবেন, কে আপনাদের ভালো বলেছে নির্বাচন ব্যবস্থাটা? মাননীয় স্পিকার, আজকে এই নির্বাচন সম্পর্কে ইসি যে তদন্তটুকু দরকার ছিল সেই তদন্তটুকু হয়েছে এবং এই তদন্তের পরে মাননীয় স্পিকার 317টি কেন্দ্রের সম্পূর্ণভাবে ভোট কেন্দ্র বন্ধ করে দেওয়া হয় মাননীয় স্পিকার, এবং সেগুলোতে পরবর্তীতে এটি গ্রহণ করা হয়। আজকে আপনি ইসির কথা বলছেন, যে ইসির কাছে পুরো নির্বাচনে কতজন মারা গেছে সেটার কোনো খবর নাই। সংসদের মাননীয় মন্ত্রী বলে যান সেখানে ইসির নিরপেক্ষতা কতটুকু ছিল, প্রশ্ন থেকে গেলে উত্তর দিয়ে যাবেন। মাননীয় স্পিকার, আমরা বারবার বলছি যে এই নির্বাচনে 145 জনের মৃত্যু হয়েছে এবং এটি ইসির কাছে অবশ্যই তথ্য রয়েছে এবং এই তথ্যের ভিত্তিতে একটি গ্রাফ করা হয়েছে। মাননীয় স্পিকার, তারা আরও বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে মতামত নিয়ে যদি এই নির্বাচনটি করা হতো। মাননীয় স্পিকার, আমরা যদি একটু লক্ষ্য করি প্রকৃত ঘটনাটি কী ঘটেছে। মাননীয় স্পিকার, আজকে যখন জাতীয় রাজনীতিতে 40টি রাজনৈতিক দল থাকে সেই জায়গা থেকে মাত্র 14টি দল এই দলীয় ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচনটি করে, তার মানে বোঝা যাচ্ছে এই 14টি ছাড়া অন্য বাকি রাজনৈতিক দলগুলো তৃণমূলে সেই ধরনের কার্যক্রম ছিল না। মাননীয় স্পিকার, সেই জায়গা থেকে মাননীয় স্পিকার তারা অবশ্যই কখনোই তৃণমূলে দলীয় ভিত্তিতে রাজনীতিটা চাইতো না। মাননীয় স্পিকার, সেই জায়গা থেকে মাননীয় স্পিকার তাদের কার্যক্রম না থাকার কারণে কি মাননীয় স্পিকার আমরা গণতন্ত্রকে সুসংহত করতে পারবো না? মাননীয় স্পিকার, এই প্রশ্নটি থেকে যাচ্ছে তাদের কাছে। মাননীয় স্পিকার, তারা যেটি করতে চেয়েছেন মাননীয় স্পিকার, কিছু সহিংসতার ঘটনা দেখে শুধু বলে যেতে চেয়েছেন যে এই সুসংহতকরণটি হচ্ছে না, কিন্তু মাননীয় স্পিকার তাদের সুস্পষ্ট কোনো বিরোধিতার জায়গা ছিল না যে কোন জায়গাটি থেকে আজকে এই সুসংহতটি হচ্ছে না তারা স্পেসিফিকভাবে বলে যেতে পারেনি। মাননীয় স্পিকার, তারা বারবার একটি সহিংসতার কথা বলে গিয়েছেন মাননীয় স্পিকার, কিন্তু মাননীয় স্পিকার আমরা দেখেছি যে মাননীয় স্পিকার এই যে দলীয় ভিত্তিতে নির্বাচনী মাননীয় স্পিকার সব ধরনের গণতান্ত্রিক দেশে মাননীয় স্পিকার সবসময় হয়ে আসছে মাননীয় স্পিকার, সেই জায়গা থেকে মাননীয় স্পিকার আজকে বাংলাদেশে যে শিশু গণতন্ত্র মাননীয় স্পিকার সেটি আমরা কাজে লাগাতে চেয়েছি মাননীয় স্পিকার, এবং মাননীয় স্পিকার আমরা জানি যে মাননীয় স্পিকার কোনো ভালো কিছু নিয়ে আসতে হলে মাননীয় স্পিকার, নতুন করে কোনো ভালো কিছু জনমানুষের জন্য নিয়ে আসতে হলে মাননীয় স্পিকার কিছু ত্যাগ স্বীকার করতে হয় মাননীয় স্পিকার। এই প্রথম নির্বাচনে মাননীয় স্পিকার আজকের এই ত্যাগটি স্বীকার করে মাননীয় স্পিকার আমরা এই যে গণতন্ত্রের সুসংহতকরণের পথে এগিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার, এবং আমাদের এই গণতন্ত্র সুসংহতকরণটি শুরু হয়ে গিয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা দেখতে পাচ্ছি যে আগে যখন মাননীয় স্পিকার দলীয় ভিত্তিতে নির্বাচনটি হতো না মাননীয় স্পিকার, তখন মাননীয় স্পিকার ভুইফোর কিছু রাজনীতিবিদ, ব্যবসায়ী রাজনীতিবিদ মাননীয় স্পিকার হঠাৎ করে জাতীয় রাজনীতি ঢুকে পড়তো মাননীয় স্পিকার, এবং তাদের দেখা যেত 5 থেকে 10 বছর তারা তাদের নির্বাচনী এলাকায় যেত না মাননীয় স্পিকার, এবং পরবর্তীতে তাদেরকে সেই জায়গায় ব্যান করে দেওয়া হতো মাননীয় স্পিকার। তাই মাননীয় স্পিকার আমরা বলতে চাচ্ছি যে মাননীয় স্পিকার এই যে দলীয় ভিত্তিতে নির্বাচনের মাধ্যমে মাননীয় স্পিকার আজকে আমরা গণতন্ত্রটিকে সুসংহত করেছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনার মাধ্যমে সবাইকে। আমরা শুনলাম এবং একটা কথা বললো ত্যাগ অর্জনের মধ্য দিয়ে ভালো কিছু পাওয়া যায়। আমাদের হয়তো এই নির্বাচন ভালো হয়নি, আমরা পরবর্তী নির্বাচনকে আরও সুন্দরভাবে করব এই প্রত্যাশা রেখেই বক্তব্য শেষ করেছে সরকার দলীয় সংসদ সদস্য। আমরা শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদে বিরোধী দলীয় সংসদ সদস্য আবির কালাম আজাদের কাছ থেকে এবারে তার বক্তব্য। আমার বাবা তো কোনো রাজনীতি করতো না, রিক্সা চালিয়ে সংসার চালাতো। ওরা আমার বাবাকে কুপিয়ে খুন করেছে, এখন আমার মা সংসার চালাবে কি করে? মাননীয় স্পিকার, কথাগুলো আমার নয়, কথাগুলো চট্টগ্রামের পটিয়ায় নির্বাচনী সহিংসতায় নিহত রিক্সা চালক একটি নূর মোহাম্মদ হোসেনের বড় মেয়ের তার লাশ ঘিরে দাঁড়িয়ে থাকা মানুষদের প্রতি এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে যাচ্ছি। যারা সহিংসতায় নিহত হচ্ছে আপনারা বলে যাচ্ছেন কিছু সহিংসতা, এই 145টি প্রাণকে আপনারা কিছু সহিংসতা বলে উড়িয়ে দিচ্ছেন, তার মানে কি আপনারা গণতন্ত্রকে সুসংহত করার এই নমুনা দেখিয়ে যাচ্ছেন? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার আজকে তাকিয়ে দেখুন চট্টগ্রামের পশ্চিম পটিয়ায় চর পাথরঘাটার ইউনিয়নে যখন সরকারি দলীয় প্রার্থী বাথরুমে বসে নিজের ভোট তালিকায় সিল মারেন 500 ব্যালট পেপার নিয়ে, সেখানে গণতন্ত্রকে কিভাবে আপনারা সুসংহত করেন তা অন্তত আমার দলের বোধগম্য নয়। মাননীয় স্পিকার, আমার দলের বিরোধী দলীয় নেতা এবং মাননীয় সংসদ সদস্য যা বলে গেলেন, এরপরেও যদি এত যুক্তির পরেও যদি আপনারা বলেন যে দলীয় ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন করে আপনারা তৃণমূল পর্যায়ে গণতন্ত্রকে সুসংহত করেছেন, তাহলে মাননীয় স্পিকার বলতে হয় গোসল করিব, সাঁতার কাটিব, মাথা ভিজাইব না, সত্যকে জানিয়া শুনিয়া সত্য স্বীকার করিব না। মাননীয় স্পিকার, আজকে আমাদের প্রধানমন্ত্রী বলে যান
দলীয় রাজনীতির কথা বলে যান। আপনি কোন দলীয় রাজনীতির কথা বলে যাচ্ছেন? আপনার অন্তর্দলীয় যে কোন্দল চলছে আপনি সেটা কিভাবে অস্বীকার করবেন? আজকে আপনার নিজের দলের মধ্যে নিজের দলের সরকার দলীয় লোকেরা একে অন্যকে কুপিয়ে আহত করছে, এই আহতের মাধ্যমে আপনার গণতন্ত্রকে সুসংহত করছেন। আজকে মন্ত্রী যিনি বলে যাচ্ছেন আজকে দোরগোড়ায় নাকি রাজনীতিবিদরা গণতন্ত্র পৌঁছাচ্ছে, তার সাথে সাথে যে সন্ত্রাসীরা পৌঁছাচ্ছে সেটাকে কিভাবে আপনারা অস্বীকার করবেন? আজকে গৃহবধূ ধর্ষিত হচ্ছে, আজকে 10 বছরের একটি শিশু নিহত হয়েছে নির্বাচনী সহিংসতায়, আজকে গর্ভবতী মায়ের পেটে গুলি লেগে সেই শিশু আহত হয়, আপনারা সেগুলোকে অস্বীকার করে কিভাবে বলেন যে দলীয় পর্যায়ে আপনারা আজকে গণতন্ত্রকে সুসংহত করছেন? তা অন্তত আমাদের বোধগম্য নয়। আজকে তাকিয়ে দেখুন সুশাসনের জন্য নাগরিকের যিনি সাধারণ সম্পাদক জনাব বদিউল আলম স্যার যেখানে বলেন যে পেশি শক্তির সাথে ভদ্রলোকরা পেরে উঠবেন না, এরপরও কিভাবে আপনারা বলেন যে আপনারা গণতন্ত্র সুসংহত করেছেন? আজকে যেখানে কালো টাকা দিয়ে মাননীয় স্পিকার বিভিন্ন ক্ষেত্রে মনোনয়ন কিনা হয়, জনপ্রিয় যারা প্রার্থী একটি নির্বাচনে আমরা দেখতে চাই, নির্বাচনে আমরা শরীয়তপুরের খেলসি ইউনিয়নের মাননীয় স্পিকার শরীয়তপুরের খেলসি ইউনিয়নের 15 বছরের পুরস্কার প্রাপ্ত গগন খাকে র্যাব রাতের বেলা তুলে নিয়ে যায় নির্বাচনের আগের দিন যে তাকে নির্বাচন থেকে প্রতিহত করার জন্য। সেই মানুষটাকে প্রতিহত করার পর আপনারা কিভাবে বলতে চান যে জনপ্রিয় প্রার্থীদের মাধ্যমে আপনারা নির্বাচন করে গণতন্ত্রকে সুসংহত করেছেন? প্রশ্ন স্পিকার, প্রশ্নটি হচ্ছে যখন প্রতিটি দল মনোনয়ন কমিটির মাধ্যমে তাদের মনোনয়নটি দেয় সেই জায়গায় কিভাবে তিনি বলেন যে যারা জনসম্পৃক্ত নেতা নয় বা তারা হচ্ছে ভোট কেন্দ্রে মানে মনোনয়নটা বাণিজ্যটি করেছে? জি ধন্যবাদ। কথাটি কিন্তু আমার নয়, কথাটি সুজনের একটি সম্পাদকের কথা যে কালো টাকা এবং পেশি শক্তির মানুষদের দ্বারা কিন্তু আজকে মনোনয়ন প্রভাবিত হচ্ছে এবং গণতন্ত্রকে তারাই নিয়ন্ত্রণ করছে। যেখানে আপনার রাষ্ট্রপতি নিজে খোদ বলে যান আজকে রাজনীতি ব্যবসায়ীদের মাধ্যমে পরিচালিত হচ্ছে, সেভাবে কিভাবে আপনারা অস্বীকার করেন যে কালো টাকার পেশি শক্তির মাধ্যমে? মাননীয় স্পিকার আজকে দেখুন আপনাদের যারা শরিক দল রয়েছে, মাননীয় সংসদ সদস্য আপনাকে বলছি, আপনার যারা আজকে শরিক দল রয়েছে তারাই আজকে আপনাদের এই নির্বাচনে সন্তুষ্ট নেই, হচ্ছে তার প্রমাণ দৈনিক পত্রিকায়। মাননীয় স্পিকার আজকে যখন সরকার দলীয় লোক এখানে আসে বলেন আজকে তারা গণতন্ত্রকে তৃণমূল পর্যায়ে সুসংহত করেছে, তখন মাননীয় স্পিকার বলতেই হয় বিচার মানি তাল গাছটা আমার। শেষ প্রশ্নটা নেই। জি, আপনি মনোনয়ন বাণিজ্যের কথা বলেছেন, এই মনোনয়ন বাণিজ্যের কোনো দালিলিক প্রমাণ কি আজকে আপনি উপস্থাপন করতে পারবেন? আমার বক্তব্যের মাধ্যমে আমি কিন্তু প্রমাণ করে গিয়েছি। আজকে প্রথম আলোর 12 মেয়ের সংখ্যায় লিড নিউজের শিরোনাম ছিল মনোনয়নের টাকা লাগে, ভোট করতে নয়। এটাকে কিভাবে আপনারা অস্বীকার করবেন, বলে যাবেন? মাননীয় স্পিকার আজকে তাকিয়ে দেখুন, আজকে নূর হোসেন নামে যে মানুষটা ব্যালট বক্স ছিনতাই করার সময় নিহত হচ্ছে সেটা কিন্তু আপনার দলেরই লোক ছিল, সেটা বিরোধী দলীয় কোনো লোকের লোক ছিল না। তাই আজকে আমরা বলতে চাই দলাদলির মাধ্যমে নির্বাচন বাদ দিয়ে আসুন তৃণমূল পর্যায়ে মানুষকে গণতন্ত্রকে সুসংহত করার জন্য, সেই জন্য আমরা পদক্ষেপ নেই। আজকে আমরা বিশ্বাস করছি যে গণতন্ত্রকে আপনারা তৃণমূল পর্যায়ে সুসংহত করতে পারেননি। তাই মাননীয় স্পিকার শেষ কথা আমি এইটুকুই বলতে চাই, আমার কথা নয়, এটা 17 কোটি মানুষের কথা, যে যতই করুন জাদুটনা, যতই করুন মন্ত্র, বীর বাঙালি করবে লাগায়, বিজয় হবে গণতন্ত্র। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমরা একটা ভালো লড়াই দেখতে পাচ্ছি, যুক্তির লড়াই, তর্কের লড়াই, এবং এখানে অনেক তথ্য উপস্থাপন হচ্ছে, আমরা জানতে পারছি, শিখতে পারছি। আমরা এবারে একটু যুক্তিখণ্ডন পর্বের দিকে যেতে চাই। আমি প্রথমে যুক্তিখণ্ডন পর্বে আহ্বান করব আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী নেতা অমৃত মলঙ্গীর কাছ থেকে তার বক্তব্য শোনার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে সরকারি দলের একজন বক্তা বলে গেছে আমরা নাকি বিরোধিতার জায়গা নিশ্চিত করিনি। আমি প্রথমেই বলে গেছি একটি নির্বাচনকে তখনই গণতান্ত্রিক বলতে পারবেন যখন সেই নির্বাচন অবাধ, স্বচ্ছ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। আমরা বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে আপনাদের বুঝিয়ে দিয়েছি এই নির্বাচন গণতান্ত্রিক হয়নি, তাই এই নির্বাচন গণতন্ত্রকে সুসংহত কোনোভাবেই করতে পারেনি। কিছু পেতে হলে নাকি কিছু ত্যাগ করতে হয়। আমার পিতার লাশ ত্যাগ করে আমি আপনাদের এই গণতন্ত্র চাই না। আপনারা নির্বাচন ব্যবস্থাকে সঠিক করতে পারছেন না, আপনারা ইসিকে শক্তিশালী করতে পারছেন না, আমাকে লাশের ভেতরে টানবেন না, আমার পিতার লাশ আমি কাঁধে বইতে পারবো না। আপনারা ত্যাগ করতে হয়, আপনারা সংসদ থেকে নেমে এসে মানুষের কাতারে দাঁড়ান, এই নির্বাচন ব্যবস্থাকে সঠিক করুন, সুষ্ঠু করুন। হ্যাঁ, আমরাও নির্বাচন চাই, গণতন্ত্র রক্ষা করতে নির্বাচন দরকার, কিন্তু সেটা আপনাদের নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের নির্বাচন আমরা কখনো চাই না। যেখানে আপনারা বলে দিচ্ছেন দলীয়ভাবে নির্বাচন, সেখানে আমরা গণতন্ত্র আসে কি করে? আপনারা একটা দল দিয়ে নির্বাচন করছেন, আপনারা দল আগে ওখানে বসে আছেন, তারপর আবার আমাদের নির্বাচন করতে যাচ্ছেন। আমরা কোন ভিত্তিতে আপনাদের সাথে নির্বাচন করতে যাব? মাননীয় স্পিকার উনটা বলেছেন যে ভুইফোড় কিছু রাজনৈতিক নাকি হঠাৎ করে আবার উঠে আসার সুযোগ নষ্ট করেছেন। মাননীয় স্পিকার আমার তৃতীয় বক্তা আমার সাংসদ দেখিয়ে গেছেন কিভাবে তারা মনোনয়ন বাণিজ্য করেছেন। প্রথম আলোর 12 মের সংখ্যা লিড নিউজের উদাহরণ দিয়েছেন। মাননীয় স্পিকার বাংলাদেশের নির্বাচন সংস্কৃতিতে কোনোভাবেই এই ধরনের নির্বাচন ব্যবস্থা হতে পারে না। ওনারা বিভিন্ন উন্নত দেশের কথা বলেছেন, কোন দেশের কথা বলেছেন স্পষ্ট করেন, আমি স্পষ্ট করে দিয়ে যাই। এই ধরনের নির্বাচন ব্যবস্থা আছে ভারত এবং যুক্তরাষ্ট্রের মতো দেশে, সেখানে নির্বাচন কমিশন আমাদের দেশে নির্বাচন কমিশনের মতো নখদন্তহীন নয়।
হয়, এরা রাতের আধারে বুলেটের আঘাতেরা পিছপা হয় না। আপনার নির্বাচন ব্যবস্থাকে উন্নত করুন, তারপরে এ ধরনের নির্বাচন ব্যবস্থা নিয়ে আমাদের দেশে আসুন। আমি আবারও বলছি, 20 বছর পরে যদি আপনারা এই কাজটি করতে পারেন, তখন আমরা আপনাদের সাথে আবারও একবার বিতর্ক করে দেখব এই গণতন্ত্র সুসংহত হয়েছে কিনা। সেদিনের নিমন্ত্রণ দিয়ে গেলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। বিরোধী দলকে, সরকারি দলকে আবারও নিমন্ত্রণ জানালো। 20 বছর পর যদি আজকে তারা সুসংগত গণতন্ত্র দেখে, তাহলে আবার তারা আপনাদের সাথে যুক্তিতর্কে বসবে। আমি সর্বশেষ ওয়াইন্ড আপ সেশনে বক্তব্য শুনবো আমরা মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা চৌধুরী আমির হামজার কাছ থেকে তার শেষ 2 মিনিটের বক্তব্য। মাননীয় স্পিকার, যুক্তি খণ্ডন পর্বে বিরোধী দল নেতা যে 20 বছরের কথা বলে গিয়েছেন মাননীয় স্পিকার, সেই জায়গা থেকে বক্তব্যটি শুরু করছি। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আজকে তিনি বলে গেলেন যে 20 বছর পরে যদি মাননীয় স্পিকার বাংলাদেশের গণতন্ত্র সুসংগত হয়। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, তারা কোনো ফিজিবিলিটি এখানে দেখাতে পারলেন না মাননীয় স্পিকার, যে কোন ফিজিবিলিটির ভিত্তিতে তারা আজকে এজিউম করে নিচ্ছেন যে 20 বছর পরে বাংলাদেশ এমন একটা অবস্থানে চলে যাবে যে জায়গায় মাননীয় স্পিকার আমি তৃণমূলে দলীয় ভিত্তিতে নির্বাচন যখন দিব, তখন আমার 0% মাননীয় স্পিকার সহিংসতা আসবে, 0% আন্তঃকুন্দল থাকবে মাননীয় স্পিকার। এটি মাননীয় স্পিকার সরাসরি তার স্ববিরোধিতা। মাননীয় স্পিকার, তিনি সর্বশেষ পয়েন্টে এসে বলেন মাননীয় স্পিকার নির্বাচন কমিশনের ব্যর্থতা। হ্যাঁ মাননীয় স্পিকার, আজকে যখন 6টি ধাপের নির্বাচনে মাননীয় স্পিকার সহিংসতারই হয় মাননীয় স্পিকার, এবং সেটি যখন ক্রমশ বেড়ে যায় মাননীয় স্পিকার, তখন আমরা দেখতে পাই মাননীয় স্পিকার নির্বাচনের ব্যর্থতা, মাননীয় নির্বাচন কমিশনের ব্যর্থতা। সেটি মাননীয় স্পিকার আমার যে দলীয় ভিত্তিতে রাজনীতি নির্বাচন মাননীয় স্পিকার, সেই দলীয় ভিত্তির নির্বাচনের কোনো সমস্যাটি নয় মাননীয় স্পিকার, সমস্যাটি হচ্ছে সেই লোকতন্ত্রবিহীন নির্বাচন কমিশনের। মাননীয় স্পিকার, তারা আজকে দুটি জায়গা থেকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন মাননীয় স্পিকার, সহিংসতা এবং আভ্যন্তরীণ কলহের মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি একটি স্ট্যাটিস্টিক্স আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি মাননীয় স্পিকার। এই যে নির্বাচনটি হয় মাননীয় স্পিকার দলীয় ভিত্তিতে, সেটির মাননীয় স্পিকার তফসিল ঘোষণা হয় 11 ফেব্রুয়ারি 2016 সালে মাননীয় স্পিকার, এবং মাননীয় স্পিকার নির্বাচনের 6টি ধাপ অতিক্রম করার পরে আমরা যে মাননীয় স্পিকার একদম তৃণমূল পর্যায়ে মাননীয় স্পিকার আমাদের মূলধারার রাজনৈতিক দলগুলোর যে লেখচিত্রটি পাই মাননীয় স্পিকার, সেটি কোনোদিন আমরা পেয়েছিলাম কিনা মাননীয় স্পিকার আমাদের এই শিশু গণতন্ত্রে। আমরা এটি পেয়েছি মাননীয় স্পিকার এই নির্বাচনের মাধ্যমে, যেখানে মাননীয় স্পিকার আওয়ামী লীগ 2661টি আসনে মাননীয় স্পিকার জয়লাভ করে, বিএনপি মাননীয় স্পিকার 367টি আসনে জয়লাভ করে মাননীয় স্পিকার, এবং অন্যান্য আসনে মাননীয় স্পিকার 60 জন মাননীয় স্পিকার নির্বাচিত হয়। আবার যদি দেখি মাননীয় স্পিকার স্বতন্ত্র যারা নির্বাচিত হয়েছেন মাননীয় স্পিকার, তাদের সংখ্যা হচ্ছে 874 জন। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আজকে যদি এই ধরনের দলীয় প্রতীকে বা দলীয় ভিত্তিতে নির্বাচন যদি মাননীয় স্পিকার সংগঠিত না হতো, তাহলে তৃণমূল পর্যায়ে মাননীয় স্পিকার জনসম্পৃক্ততার অবস্থাটি কি মাননীয় স্পিকার, এর লেখচিত্রটি কি মাননীয় স্পিকার, সেটি আমরা কখনোই বুঝতে পারতাম না মাননীয় স্পিকার। তাই আমরা বলছি যে শিশু গণতন্ত্রে এই দলীয় প্রতীকের নির্বাচন তৃণমূলে গণতন্ত্রকে সুসংহত করেছে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনার মাধ্যমে সবাইকে। ধন্যবাদ মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে তার বক্তব্য উপস্থাপনের মধ্যে দিয়ে তিনি আজকের এই ছায়া সংসদের সমাপ্তি টানলেন এবং একটা ভালো নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে সুষ্ঠু সুন্দর নির্বাচনের প্রত্যাশা করছেন, এবং তিনি মনে করেন যে এই প্রত্যাশিত জায়গায় হয়তো বা তারা অ্যাড্রেস করতে পারবেন, এবং তিনি একেবারেই তার স্পষ্ট ভাষা জানিয়ে দিয়েছেন আজকে যারা এই ছায়া সংসদে বিরোধিতা করেছে তাদেরকে বলেছে আপনারা 20 বছর পর্যন্ত যে অপেক্ষার কথা বলেছে তারা কেন অপেক্ষা করবে, 20 বছর পরে কি এই সহিংসমুক্ত নির্বাচন দেওয়া সম্ভব হবে কিনা সেই প্রশ্নের জবাব খোঁজ করার চেষ্টা করেছেন। আমরা যখন সরকারি দলের বক্তব্য শুনি মনে হয়েছে বোধহয় সমস্ত যুক্তিবোধ তাদের মাথায় আছে, আবার যখন বিরোধী দলের কাছে যাই মনে হচ্ছিল না এরাই বোধহয় সমস্ত যুক্তির পাহাড় নিয়ে এসেছে। আমরা শুনেছি আজকে যে বক্তব্য, এই বক্তব্যের মধ্যে আসলে ডক্টর বদিউল মজুমদার এখানে আছেন, তিনি এই বিষয়ে বিশ্লেষক, তিনি হয়তো তার কথায় সেগুলি ব্যাখ্যা করবেন। আমরা কি চাই? আমরা একটা গণতন্ত্র যুক্ত বাংলাদেশ চাই, আমরা সহিংসমুক্ত বাংলাদেশ চাই, আমরা একটা ঐক্য চাই, আমরা চাই যে সাধারণ মানুষ যাতে কোনো রকম কোনো কিছু নিয়ে এই যে নির্বাচন পরবর্তী সময়ে যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলো শিকার যাতে সাধারণ মানুষ না হয়। একটা বিষয় দুপক্ষ এখানে এনেছে, নির্বাচন কমিশনের কথা এখানে বলেছে। আমরা কি দেখেছি আজকে যে নির্বাচন কমিশনকে বিরোধী দল অভিযোগ করেছে, কিন্তু আমরা তো একটা সময় দেখেছি এই দল যখন ক্ষমতায় ছিল, আজকে যারা রাজপথে বিরোধী দল রয়েছে বা বিরোধী দল ছিল তারা তো একসময় তাদের সময় কিন্তু আমরা মাগুরার নির্বাচন দেখেছি, এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে কিন্তু নির্বাচনী যে একটা প্রক্রিয়া যে ব্যাঘাত ঘটেছে সেটিও কিন্তু আমরা বলতে পারি। আবার একই সময় এখনকার নির্বাচনের প্রশ্ন যখন আসে, সেই নির্বাচনে আমরা বিনা ভোটে যে প্রার্থী হয়ে যাওয়া, জোর করে প্রার্থীদেরকে মনোনয়ন দিতে দেওয়া, একই সাথে ভোটের পূর্বে এবং ভোটের পরবর্তী সময় দিনগুলো বা রাতগুলোতে যে একটি নৈরাজ্য সৃষ্টি করার বিষয়টি সেটা আমরা দেখেছি। আমরা একটা কথা বলি, আমরা মুখে গণতন্ত্রের কথা বলি, আসলে কার্যত কি আমরা গণতন্ত্র চাই? এবং যদি আমরা কার্যত গণতন্ত্র চাই তাহলে কিন্তু আমাদের সমস্ত দলকে কিন্তু একত্রিত হতে হবে। যাই হোক, আমরা যে বক্তব্য আজকে দিল দুই দল তাদেরকে ধন্যবাদ জানাই। আমি এবারে আমাদের আজকের অতিথি সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্মানিত সম্পাদক
ডক্টর বদিউল আলম মজুমদারকে আহ্বান করছি আজকের বক্তাদের বক্তব্য আলোকে তার বক্তব্য প্রদান করার জন্য। আমাদের আজকে বিতর্কের বিষয় ছিল যে দলীয় ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন তৃণমূল পর্যায়ে গণতন্ত্রকে সুসংগত করেছে কিংবা করছে না। তো এই বিতর্ক করতে গিয়ে আমার মনে হয় আমাদের তার্কিকরা কিছু কিছু অত্যুক্তির আশ্রয় নিয়েছে, কিছু কিছু এই যে তারা স্লোগান ব্যবহার করেছে, যেমন সরকারি দল ব্যবহার করেছে স্বাধীনতার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, এগুলো আমাদের রাজনৈতিক দলগুলো করে। আমি দেখছি যে আমাদের এখানে আমাদের তার্কিকরাও সেই পর্যায়ে নেমেছে। তারপরে কিছু ভ্রান্ত তথ্য এখানে উপস্থাপিত হয়েছে। যেমন এক প্রশ্ন করা হয়েছে, পৌরসভা নির্বাচন কি দলীয় ভিত্তিতে হয়েছে কিনা। পৌরসভা নির্বাচন দলীয় ভিত্তিতে হয়েছে এবং আমাদের সাম্প্রতিককালের ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় ভিত্তিতে হয়েছে। আর আরেকটা অত্যুক্তি হয়েছে, আরেকটা বিভ্রান্তি সৃষ্টি করেছে ভ্রান্ত তথ্য, যে বিরোধী দলের পক্ষ থেকে সিটি কর্পোরেশনের নির্বাচনের তথ্যপাত্র উপস্থাপন করা হয়েছে, কিন্তু সিটি কর্পোরেশন নির্বাচন কিন্তু দলীয় ভিত্তিতে হয়নি। তো আমার মনে হয় উভয় দলই কিন্তু কিছুটা ভ্রান্ত তথ্যের উপস্থাপনা করেছে। তো আমাদের সামনে দুটো উদাহরণ আছে দলীয় ভিত্তির নির্বাচনে। একটা হলো পৌরসভা নির্বাচন গত বছরের শেষের দিকের, এবং এই বছরের ইউনিয়ন পরিষদ নির্বাচন। তো এই নির্বাচনে আমরা অনেকগুলো ব্যতিক্রমী জিনিস লক্ষ্য করেছি, কতগুলো প্রবণতা লক্ষ্য করেছি যেটা অতীতে ঘটেনি, এবং এটা কিছু কিছু এসছে। যেমন একটা মনোনয়ন বাণিজ্য বলে একটা জিনিস। মনোনয়ন বাণিজ্য আগে উপরের স্তরে হতো, আমরা শুনেছি। এ ব্যাপারে কেউ কিন্তু অভিযোগ করতো না, এ ব্যাপারে কানাঘুষা চলতো যে সংসদ নির্বাচনে অনেক টাকা পয়সার বিনিময়ে মনোনয়ন দেওয়া হয়। আর যার জন্য আমরা দেখছি যে আমাদের সংসদ সদস্যদের 2/3 বেশি তারা ব্যবসায়ী, তারা অর্থ দিয়ে মনোনয়ন কিনে নিয়েছে অনেকেই। কিন্তু এবারই প্রথমবার তৃণমূল পর্যায়ে, স্থানীয় পর্যায়ে এই মনোনয়ন বাণিজ্যের বিস্তার ঘটেছে, এবং লক্ষ লক্ষ টাকা, এমনকি কোটি কোটি টাকাও মনোনয়ন বাণিজ্য হয়েছে বলে অভিযোগ উঠেছে, এবং যেটা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে চরমভাবে কলুষিত করেছে। এটা এই দলীয়ভাবে নির্বাচনের কারণেই, দলীয়ভাবে মনোনয়নের কারণেই এটা ঘটেছে। আরেকটা হলো আমরা ব্যাপক সহিংসতা দেখেছি। হ্যাঁ, আমাদের অতীতে সহিংসতা হয়েছে, কিন্তু এবার সব সহিংসতাকে ছাড়িয়ে গিয়েছে স্থানীয় সরকার নির্বাচনে। এবং এই সহিংসতা আরেকটা বৈশিষ্ট্য হলো, শুধু সহিংসতাই ঘটে নাই, প্রায় 150 জনের মতো প্রাণহানি ঘটেছে। এই সহিংসতার আরেকটা বৈশিষ্ট্য হলো, সহিংসতা ঘটেছে মূলত সরকারি দলের অভ্যন্তরে, এবং যেটা অতীতে তেমন ঘটেনি। তো এটাও একটা ব্যতিক্রমী। এবং আরেকটা যেটা ঘটেছে, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনে এই বিষয়টা এসছে। অতীতে কোনো দিন, যেমন ইউনিয়ন পরিষদে 200 শতাধিক ব্যক্তি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে, অতীতে কোনো দিন তা ঘটে।